একটা গত ক্লাসে শিখাইছে, আজকে এখন আমরা আরেকটা ইনশাল্লাহ চলো এই রকমের অঙ্ক শিখাই। চলো তাহলে এই অঙ্কটায় কি কি বলছে সে বিষয়টা একটু খেয়াল করে আমরা শিখতেছি হলো আমাদের শীটের 47 নম্বর অঙ্ক। এই অঙ্কটা শিখতেছি। দেখেন 47 নম্বর অঙ্কে কি বলছে। বলা হয়েছে অন জানুয়ারি 1, 2019, জানুয়ারি 1, 2019 সালে এই কোম্পানি, আমি যদি এই অঙ্কটা তোমাদের পুঙ্খানুপুঙ্খানু বুঝাইতে পারি, আশা করি এই চ্যাপ্টারের বেশ অনেক কিছু শেখানো হয়ে যাবে ইনশাআল্লাহ। অন জানুয়ারি 1, 2019, 2019 সালে এ কোম্পানি পারচেজ, একটা কোম্পানি ক্রয় করছে অ্যান ইকুইপমেন্ট, একটা যন্ত্রপাতি ফর ক্যাশ, টাকা 2,32,000 টাকা। 2,32,000 টাকা দিয়ে একটা সম্পদ ক্রয় করছে জানুয়ারি মাসের 1 তারিখ 2019 সালে। পরবর্তীতে দিস দা ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতিটা হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ অফ 6 ইয়ার্স। এই যন্ত্রপাতিটা যখন 19 সালে কিনলাম, তখন যন্ত্রপাতির গায়ে লেখা ছিল যেটা বাচ্চা থাকবো কয় বছর, 6 বছর। এন্ড এক্সপেক্টেড স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য হবে 54,000 টাকা। তার মানে সম্পদ কিনলাম 19 সালের জানুয়ারি 1 তারিখ বছরের শুরুতে, তখন সম্পদের মূল্য ছিল 4,32,000। পরবর্তীতে সম্পদটার গায়ে লেখা ছিল বাইচা থাকবো, আয়ুষ্কাল ছিল 6 বছর। 6 বছর পরে যখন মারা যাবে, ব্যবহারের অনুপযোগী, তখন আমরা এটা জাঙ্ক মার্কেট মানে পুরাতন মার্কেটে বিক্রি করে দিতে পারবো কত টাকায়, 54,000 টাকায়। পরে বলছে দ্য ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতির অবচয় ওয়াজ কম্পিউট ইউজিং দ্য স্ট্রেট লাইন মেথড। তারা প্রশ্নে বলে দিয়েছে এই যে যন্ত্রপাতিটা কিনলাম তার অবচয় ধরা হবে কোন পদ্ধতিতে, অবচয় ধরা হবে হলো স্ট্রেট লাইন, সরল রৈখিক পদ্ধতিতে। হ্যাঁ। আর এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে টোটাল 10টা অঙ্ক খুব মোস্টলি ইম্পর্টেন্ট হিসেবে দাগাই দিব, তার মধ্যে এটা একটা। আর সুমাইয়া যে আসো তুমি মোটামুটি শিওর থাকো এটা 50% আসার মতো তোমার পরীক্ষায় চান্স আছে। আর প্রথম যে অঙ্কটা সেটা হলো আমাদের আরেকটা অঙ্ক ছিল ইস্টার্ন কনস্ট্রাকশন কোম্পানি বা ইওলো, ওই দুইটার মধ্যে একটা আসবে ইনশাল্লাহ, ওগুলো আমি শিখাই দিব তোমাকে। দেখো পরে এখন কি বলছে। যতটুকু আমরা বললাম ততটুকু যদি আমি একটু তোমাদেরকে আবার বলি, যে তোমরা একটা ল্যাপটপ ক্রয় করছো মনে করো, যে ল্যাপটপটা ক্রয় করছো 2019 সালের জানুয়ারি 1 তারিখে। আর এই 2019 সালের জানুয়ারি 1 তারিখে ল্যাপটপটা ক্রয়ের পরে ল্যাপটপের গায়ে লেখা ছিল, কিনছিল হলো 4,32,000 টাকা দিয়া। আর এই ল্যাপটপের গায়ে লেখা ছিল এই ল্যাপটপের আয়ুষ্কাল 6 বছর। আর বলা হয়েছিল এক্সপেক্টেড স্যালভেজ ভ্যালু, ল্যাপটপ যখন অকেজো হয়ে যাবে তখন আমরা জাঙ্ক মার্কেটে ভগ্নাবশেষ রূপে বিক্রি করে দিতে পারবো 54,000 টাকা। এই যন্ত্রপাতির অবচয় নির্ধারণ করব আমরা সরল রৈখিক পদ্ধতিতে। সরল রৈখিক মানে স্ট্রেট লাইন মেথড। আর স্ট্রেট লাইন এই চ্যাপ্টারে আমরা টোটাল 5টাতে মেথড শিখবো। প্রত্যেকটা মেথডের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা একটা একদম স্বতন্ত্র একটা করে সূত্র আছে। তাহলে আজকের অঙ্কে আমরা স্ট্রেট লাইন মেথডের সূত্রটা শিখতে পারবো। এখন রিকোয়ারমেন্ট চাইছে 1। 1 নাম্বার রিকোয়ারমেন্টটা পড়ি। কম্পিটিশন নির্ণয় করো মানে গণনা করো দা বুক ভ্যালু, বহিমূল্য। বহিমূল্য মানে কি, আজকে দাম কত আছে, কিনছিলাম 19 সালে, এখন তো বেশ কয়েক বছর চলে গেছে, তাহলে আজকে কত দাম আছে অফ দা ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতির, ডিসেম্বর 31, 2019 সাল। 2019 সালের ডিসেম্বর 31 তারিখে 2021 সালের ডিসেম্বর 31 তারিখে সম্পদটার এখনো দাম আছে কত। তোমরা একটু খেয়াল করো, 2019 সালে সম্পদটা কিনলা, সে বাইচা থাকবো 5 বছর, তাহলে 2019, 20, 21, 22, 23, 24 সাল পর্যন্ত বাইচা থাকবে। 24 সাল পরে সে মারা যাবে। এখন আমাদেরকে জিজ্ঞেস বলছে 2019 সাল ব্যবহার করছি, 21 সাল ব্যবহার করছি, 20 সাল করছি, 21 সাল করছি। 21 সাল করার পরে ডিসেম্বর মাসের 31 তারিখে সম্পদটার দাম কত আছে এটা জিজ্ঞেস করছে। এটা হলো রিকোয়ারমেন্ট 1। পরবর্তীতে আবার বলছে রিকোয়ারমেন্ট 2, সেটা আমরা পরে বিবেচনা করব। চলো আমরা রিকোয়ারমেন্ট 1টা এবার করা শুরু করি। আমি ভাইঙ্গা ভাইঙ্গা করাবো যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো। প্রথমে 21 নম্বর অঙ্কের রিকোয়ারমেন্ট 1। লেখো ওই নো annual depreciation
অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন সমান কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। আর দাগের নিচে লিখবা ইউজফুল লাইফ বা এক্সপেক্টেড লাইফ। আমি ইউজফুল লিখি, ইউএসই ইউজ এফ ইউ এল, ইউজফুল লাইফ, LIFE। এটা আরেকটা নাম এক্সপেক্টেড লাইফ, এটাও লিখতে পারি। এখন আমরা কি করব, মান বসাবো। দেখো সম্পদটা ক্রয় করছিলাম 4,32,000 টাকা দ্বারা। সম্পদের ভগ্নাবশেষ মূল্য 54,000। হ্যাঁ, আর আয়ুষ্কাল বলে দিছে 6 বছর। চলো বিয়োগ করে ক্যালকুলেট করি। 4,32,000 মাইনাস 54,000 ভাগ 6, তাহলে এটার অ্যান্সার হলো 63,000। এর মানে কি দাঁড়াইছে জানো? এর মানে দাঁড়াচ্ছে সম্পদটা 1 বছর ব্যবহার করলে 63,000 টাকার আয়ু কমে যাবে। সম্পদটার ব্যবহার করলে 63,000 আয়ু কমে যাবে। তোমরা মনে হয় তোমরা তো এটা বিশ্বাস করো আমগো যে আয়ু আছে, আমাদের আয়ু দিন দিন বাড়তেছে না কমতেছে? আমরা বলি বয়স বাড়ছে, আসলে বয়স বাড়ে না, বয়স কমছে। আল্লাহ তাআলা যে বয়সটা নিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠায় দিছে, প্রতিনিয়তই আমরা সেটাকে কমাচ্ছি, ব্যবহার করতেছি, সেটাকে ইউটিলাইজ করে ফেলতেছি। তার মানে আমাদের বয়স কমে যাচ্ছে, আমাদের রুহুর জগৎ থেকে এখন ধীরে ধীরে বয়স কমে যাচ্ছে। তাহলে 1 বছর ব্যবহার করলে ল্যাপটপটার বয়স কমে যাবে কত টাকা? এত টাকা। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে 2021 সালের ডিসেম্বর 31 তারিখের পরে এটার দাম কত আছে। তাহলে আমরা কিনছি কবে সেটা খেয়াল করব। আমরা কিনছি 19 সালের জানুয়ারি 1 তারিখ। তাহলে খেয়াল করি, 19 সাল ব্যবহার করছি, 20 সাল ব্যবহার করছি, 21 সালের ডিসেম্বর 31 মানে 21 সালও ব্যবহার করছি। 3 বছর ব্যবহার করার পরে আমাদের কাছে জিজ্ঞেস করছে দাম কত। চলো তাহলে আমরা দাম বাই করব। লেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ACCUMULATED, ডেপ্রিসিয়েশন DEPRECIATION। এখন 1 বছরে অবচয় এত হাজার, ব্যবহার করলাম 3 বছর, 3 বছর দ্বারা গুণ করব, তাহলে কত হইল? 63,000 গুণন 3। এটা করার পরে কত আসে? 1,89,000 টাকা। এই পরিমাণ আয়ুষ কমে গেছে। এখন আমাদের চাইছে কি বুক ভ্যালু। তোমাদেরকে শিখানো হয়েছিল, দেখো বুক ভ্যালু সূত্র হইলো এরকম, বুক ভ্যালু বহি মূল্য। তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা বুক ভ্যালুর বিপরীত আরেকটা নাম আছে, তার নাম কি? বহিমূল্যের আরেকটা নাম আছে, কেউ কি বলতে পারবা? ক্যারিং ভ্যালু। রাইট, ক্যারিং ভ্যালু। হ্যাঁ, তাহলে বুক ভ্যালুর সূত্র হলো কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এবার চলো মান বসায় দাও। সম্পদটা আমরা কিনলাম এই যে টাকাটা দিয়া, সম্পদটা কিনলাম 4,32,000 টাকা দিয়া। আর এটার অবচয় অ্যাকুমুলেটেড হয়েছে কত? 1,89,000। তাহলে আমরা লিখলাম 1,89,000। এখন যদি আমরা এটা বিয়োগ করে দেই আমাদের অ্যান্সার চলে আসবে 2,43,000 টাকা। 3 বছর ব্যবহার করার পরেও ল্যাপটপটার দাম আমাদের কাছে এখনো আছে 2,43,000 টাকা। ঠিক লিখছি কিনা একটু খেয়াল করো। বুঝতে পারছি? 4,32,000 মাইনাস 1,89,000, হ্যাঁ 2,43,000 টাকা দাম আছে। এতটুকু বুঝছো কিনা? রিকোয়ারমেন্ট ওয়ানটা আমরা শিখলাম এবং সবাইকে সেটা বুঝতে পারছো কিনা? রিকোয়ারমেন্ট ওয়ানটা আমরা যারা আছি সবাই কি পারছি কিনা বুঝতে? সোমাইয়া নতুন জয়েন করছে, তুমি কি এটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, চলেন তাহলে আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে যাই। এতটুকু হয়ে গেল কিন্তু, অলমোস্ট এতটুকু অলরেডি শেষ আমাদের। এখন সেকেন্ড রিকোয়ারমেন্টে যাব, সেটা আমরা বুঝি। দেখেন পরের রিকোয়ারমেন্টটা কি বলছে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি জাবেদা দাখিলা দেখাইতে বলছে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি জাবেদা দাখিলা, আমাদেরকে বলছে জাবেদা দাখিলা দেখাও, এই কথাটা বলছে। কিভাবে বলছে সেটা একটু দেখি। টু রেকর্ড দ্য ডেপ্রিসিয়েশন, অবচয়ের জাবেদা দাখিলা দেখাও, অবচয়ের জাবেদা দেখাইতে বলছে।
6 মান্থ ইন ডেট, 6 মান্থ 6 মাসের জুন 30, 2022, মানে শুধুমাত্র 2022 সালের জুন মাসের 30 তারিখ পর্যন্ত যদি ব্যবহার করে 6 মাস, মানে 21 সাল পর্যন্ত তো আমরা করেই ফেলছি। 21 সালের পরে 2022 সাল শুরু হবে, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যদি আমরা 6 মাস ব্যবহার করি তাহলে এটার জাবেদা দিতে বলছে। তোমরা দেখো 1 বছরে অবচয় 63,000, তাহলে 6 মাসে তার অর্ধেক হবে না? তাহলে এখন আমরা একটা জাবেদা দিব। চলো জার্নালের একটা ঘর আঁকবো, একটা ঘর আঁকা জাবেদা দিব। এটা মুসলাম। আমরা এখন করব রিকোয়ারমেন্ট টু, রিকোয়ারমেন্ট বি লেখা, জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি একটা শুধু অবচয়ের জাবেদা দিতে বলছে, একটা জাবেদা হবে, ছোট্ট করে একটা ঘর, ছক আইকাই করতে হবে। জাবেদায় বরাবরের মতো একই নিয়ম, ডেট, অ্যাকাউন্টস, টাইটেলস, এবার হলো আরইএফ, রেফারেন্স নং, তারপর হলো ডেবিট টাকা, আর হলো ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা জাবেদা দিতে বলছে 6 মাসের, তাহলে আমরা তারিখটা লিখবো 2022 জুন, JUNE, জুন, জুন 30 তারিখ। আর অবচয়ের জাবেদা কি আমরা মনে হয় জানি, ডেপ্রিসিয়েশন, এক্সপেন্স ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন 1 বছরে অবচয় ছিল 63,000, এখন আমাদের তো 6 মাস, তাহলে 63,000-কে 12 দ্বারা ভাগ, 6 দ্বারা গুণ, কত হয় বলো তো? একজনে বলো, 63,000-কে 12 দ্বারা ভাগ, 6 দ্বারা গুণ, কারণ 6 মাস ব্যবহার করতে বলছে। অর্ধেক হইব না? 63,000-এর অর্ধেক তো 31,500 হইব। তোমরা রেসপন্স কইরো কিন্তু, না হলে আমি বুঝবো কি তোমরা বুঝো নাই। না বুঝলে চিল্লানি দিতে হইব জোরে, আর যদি বুঝে থাকো তাহলে রেসপন্স করতে হবে, জি আমরা বুঝতে পারছি। আর যদি কোনো নয়েজ না থাকে আনমিউট করবা, কোনো সমস্যা নাই, আনমিউট থাকুক কোনো সমস্যা নাই। ইন্টারেকশন ভালো না থাকলে আমরা বুঝবো না। এটার কারণটা জানো, কারণটা লিখবা, টু রেকর্ড চার্জ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, চট করে লিখে ফেলো, টু রেকর্ড চার্জ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। একদম সহজ ভাবে এতটুকু, টু রেকর্ড চার্জ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেহেতু অবচয় ধার্য করা হলো, রিকোয়ারমেন্টটার যেহেতু অবচয় ধার্য করা হলো, এটুকু চার্জ, চার্জ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, টু রেকর্ড চার্জ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, যেহেতু অবচয় ধার্য করা হলো। এই ধরনের অঙ্ক পরীক্ষায় বেশি বেশি আসবে, এটা আবার প্রথম দিকে যেগুলো করেছি সেটা। এই চ্যাপ্টারটা মনে রাখবা, তোমাদের বইয়ের সবচেয়ে ভেজাল্লা চ্যাপ্টার এই অবচয়ের চ্যাপ্টার। এই যে দুনিয়ার বিভিন্ন রকমের গন্ডগোল করে, এটা ছাড়া বাকি চ্যাপ্টার দেখবা মুহূর্তের ভিত্তিতে আমি করাই ফেলছি, ওগুলো সহজ, ওগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে করে পরে। আমরা এরপরে আরেকটা চ্যাপ্টার, সহজ একটা চ্যাপ্টার করব, যেটা যেটা তোমাদের তাড়াতাড়ি করতে পারবা। চলো এখন আমরা পরবর্তী রিকোয়ারমেন্টটায় যাব, আমরা রিকোয়ারমেন্ট সি তে যাব। রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সিটা আমি পড়ি, খেয়াল করো রিকোয়ারমেন্ট সি কি বলছে। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ডিসপোজাল অফ দ্য ইকুইপমেন্ট জুন 30, 2022। জুনের 30 তারিখ 2022 সালে যদি সম্পদটা বিক্রি করে দেই তাহলে জাবেদা করতে বলছে। 2022 সালের জুনের 30 তারিখ, নর্মালি দেখো 19 সালে কিনছিলাম, 19 সাল ব্যবহার করছি, 21 করছি, 22 করছি, 19, 20, 21, 3 বছর, আর 22-এর করছি 6 মাস, তাহলে 3.5 বছর।
তোমরা আমাকে বলো 3 বছরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হয়েছিল? 1,89,000 না 3 বছরে? আর এটা হলো 3 ইয়ার্স, 3 বছর। আর হাফ ইয়ার্স মানে 6 মাসে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এই মাত্র বাই করছি, কত জানি বের হয়েছিল? 31,000 কত? 500। 31,500। তাহলে এইখানে কত আছে? আমি এটা জাস্ট একটু লিখলাম। ও বেশি উপরে গেছে, এই জন্য তো বিপ দিতেছে, মুইসালাইলাম। লেখো টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন যা লিখতেছি সেটা লেখো, রিকোয়ারমেন্ট 3 লিখছো, তারপরে এটা লেখো টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সেটা হলো 1,89,000 যোগ 31,500। হ্যাঁ থেকে যোগফল কও। সুতরাং 2,20,500। 2,20,500 টাকা 3.5 বছর ব্যবহার করে এই টাকা খুয়াইয়া লাইছি। এরপর হলো বুক ভ্যালু। বুক ভ্যালু হলো জুন 30, জুনে বলছে না? হ্যাঁ, আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্ট জুন বলছে। জুন 30, 2022 সমান কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অ্যাকুমুলেটেড ACCU অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কস্ট ছিল, এই সম্পদটা কিনছিলাম 4,32,000। এখন এই 3.5 বছরের অবচয় বাদ দিয়ে দিব। এই 3.5 বছরের অবচয় বাদ দিলে আমাদের বর্তমানে দাম আছে কত সেটা আমরা একটু বের করে নিই। চলো, বর্তমানে দাম আছে কত? 11,500। আরেকবার বলো। 2,51,500। 11,500। 11,000, আচ্ছা 2,11,500। বর্তমানে আমাদের এই মেশিনটার দাম আছে 2,11,500। দাম ছিল হলো 4,32,000। 3.5 বছরে এটার 2,05,000 টাকা, 2,20,500 টাকা কমাই হালাইছি দাম, এত ব্যবহার করছি। এখন এই 3.5 বছর পরে আমাদের এখন দাম আছে হলো 2,11,500 টাকা। এটুকু আমরা প্রথমে বের করলাম। এখন আমাদের কাজ হলো, তোমরা একটা জাবেদার ঘর আঁকো। দেখো এখানে 6টা জাবেদা করতে বলছে। 6টা না কয়টা দেখো তো, ওই পাশে কি আছে নাকি? না, নাই। 6টা। 6টা জাবেদা হবে মোটামুটি। তোমরা কাজ করো, 1 পেজ একটা ছক আঁকো আগে। জাবেদার ঘর আমি আর ছক আঁকবো না। আচ্ছা আমি আঁকি, নাহলে তোমরা যদি না আঁকো। জার্নাল এন্ট্রিস, জাবেদার ছক আমাদের চাইছে জাবেদা। চট করে জাবেদার ছকটা আঁকো। জাবেদার লেখা টেখা সব একই রকম। ডেট, অ্যাকাউন্টস, টাইটেলস, এরপরে হলো REF, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ডেট, অ্যাকাউন্টস, টাইটেল, রেফারেন্স নং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জি স্যার। আচ্ছা সামনের দিকে যাই। আচ্ছা, এখন আমাদের জাবেদা চাইছে, জাবেদা করতে বলছে। এখন তাহলে আমি একটু বলি যে আমাদের সম্পদটার দাম ছিল কত? আমাদের সম্পদটার দাম ছিল হলো 4,34,000। আর এই সম্পদের আয়ুষ্কাল ছিল, এটা পারচেস প্রাইস, এটার আয়ুষ্কাল ছিল, ইউজফুল লাইফ ছিল 6 ইয়ার্স। আর এটার স্যালভেজ ভ্যালু ছিল, স্যালভেজ ভ্যালু ছিল কত? 54,000 6 বছর ব্যবহার করার পরে। এই 3টা তথ্য দিছে। আর অঙ্কে অবচয় অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ধরতে বলছে SLM, স্ট্রেট লাইন মেথডে। এতটুকু করছিলাম। তাহলে আমরা প্রথমে কি করলাম? 19 সাল থেকে শুরু করে 3.5 বছর ব্যবহার করলাম, তার অবচয় একসাথে জমাইলাম, তার নাম পুঞ্জীভূত অবচয়। এরপরে আমরা বাই করলাম কি? জুন মাসের 30 তারিখ
অর্থাৎ 2022 সালে সম্পদটার দাম কত আছে। আমরা এই নির্ধারিত তারিখে আমরা দেখলাম সম্পদটার দাম আছে 2,11,500 টাকা। এই দাম থাকা অবস্থায় নিচে কতগুলো ঘটনা অ্যাজাম্পশন করতে বলছে, আনরিলেটেড, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত নয়। চলো এখন সি নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য বাকিটুকু পড়ি। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ডিসপোজাল অফ ইকুইপমেন্ট জুন 30, 2022 আন্ডার ইচ অফ দ্য ফলোইং আনরিলেটেড অ্যাজাম্পশন। আনরিলেটেড কেন বলা হয়েছে? কারণ আমরা যখন এই সি নাম্বার রিকোয়ারমেন্টে 6টা রিকোয়ারমেন্ট করব, প্রত্যেকটা রিকোয়ারমেন্ট যখন করব প্রথমটা করলে প্রথমটা ভুলে যাব, আবার দ্বিতীয়টা করার সময় প্রথমটার কোনো কিছু টানবো না, প্রত্যেকটা আলাদা স্বতন্ত্র। এখন প্রথম রিকোয়ারমেন্টটা কি দেখো, প্রথম রিকোয়ারমেন্টটা বলছে দ্য ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড, যদি আমরা যন্ত্রপাতিটা বিক্রি করে দেই কত টাকায় বলো তো? যদি আমরা যন্ত্রটা বিক্রি করে দেই 34,000 টাকা ক্যাশ, 36,000, সরি 36,000 টাকা ক্যাশ নগদে, যদি আমরা এই যন্ত্রপাতিটা 36,000 টাকা বিক্রি করে দেই তাহলে আমাদের কি হবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করছে। এখন আমরা এই 36,000 বেচতে যাব সেটা বুঝলাম, আমাকে বলো আমাদের দাম আছে কত বর্তমানে? বলো বর্তমানে দাম আছে কত? 2 লাখ কত হাজার? 11,500। 2,11,500 টাকা দাম আছে। এই ল্যাপটপটা আজকে আমার কাছে নিয়ে আসছো স্যার, যে আমার এই ল্যাপটপটা আমি আর ব্যবহার করব না, তো আমি এটা বেচতে চাই, আমার এটার দাম আমার কাছে এখনো আমার দাম আছে হলো 2,11,500, আপনার কাছে আমি বেচতো, আপনার দাম কন, আমি কইছি 36,000 বেচবা, তুমি মনে করো বিক্রি করে দিছো, তোমার টাকা দরকার বিক্রি করে দিছো, তাহলে কি লাভ হইলো না লসে বেচছো বলো তো? লসে লস। বিক্রি করছি, লসে। কারণ দাম আছে 2,11,500 আর বিক্রি করছো মাত্র 36,000, লসে। আচ্ছা এখন মনে রাখো, আমি লসের জাবেদা লাভ মানে বিক্রির জাবেদের একবার শিখাইছো তোমাদের, আবার বলি, একটা পণ্য বিক্রি করলে 4টা ঘটনা ঘটে, এই 4টা পক্ষ লিপিবদ্ধ করতে হয়। একটা পণ্য একটা সম্পদ বিক্রি করলে 4টা ঘটনা ঘটবে। প্রথম কথা, যে সম্পদটা কিনছিলাম যত দামে সে সম্পদটা চলে যাবে কারবার থেকে। আর এখানে একটা অ্যাজাম্পশন হলে আমরা ধরে নিব সম্পদের কার্যকারিতা কমে যায়, সম্পদের মূল্য কমে না, সম্পদের কখনো ভ্যালু কমে না, জাস্ট ব্যবহারের উপযোগিতা কমে যায়। আচ্ছা তাহলে যে সম্পদটা আমি কিনছিলাম সেটা কারবার থেকে চলে যাবে, আমি জানি সম্পদ কিনলে ডেবিট হয় আর সম্পদ বিক্রি করলে চলে যাবে ক্রেডিট হবে, তার মানে আমি মেশিন কিনছিলাম, ইকুইপমেন্টটা চলে যাচ্ছে, 1 নাম্বার ঘটনা। 2 নাম্বার কতটা, আমি যে টাকায় বেচছিলাম বিক্রি করলাম সেই টাকাটা আমার কারবারে আসলো, তাহলে আমি কত বিক্রি করলাম দেখো, আমরা বিক্রি করলাম 36,000, তাই আমার কারবারে টাকা আসলো 36,000 ক্যাশ ডেবিট। এরপরে আমি কি দেখবো যে আমি যে কয়দিন ব্যবহার করলাম ওই কয়দিনে কত টাকা আমি অবচয় জমাইছি একটা ফান্ডে। দেখো আমি 3.5 বছরে অবচয় জমাইছি 2,20,500, আমি সম্পদ বিক্রি করে দিছি, তুমি তোমার ল্যাপটপ আমার কাছে বিক্রি করে দিছো, ল্যাপটপ দিবা না, আবার বাসায় যে জমাইছো ওই জমানোর টাকাও কি আমারে দিয়ে দিবা? দিবা না, ওটা তো তুমি আমাকে বলবাই না, স্যার আমি এটা ল্যাপটপের টাকা যে জমাইছি কিছু নতুন একটা কেনার জন্য, সেটা তো তুমি আমাকে বলবাই না। তার মানে তৃতীয় ঘটনাটা হলো তোমার জমাকৃত অর্থ তোমার কাছে ব্যাক করবে, মানে তুমি তোমার ওই মাটির ব্যাংকটা আসার দিয়া ভাইঙ্গা ওই টাকাটা গয়না গয়না লইয়া লইবা যে আমার কাছে আসলো। এখানে একটা কনসেপ্ট বোঝো, সেটা হলো কোন সম্পদ এর পিছনে যদি কোনো অর্থ জমাই, যখন জমাই তখন দায়, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দায়, জমানোর সময়টা যখন অতিক্রম হয়ে যায়, যখন ব্যাংকটারে আসার মাইরা ফান্ডের টাকা তুলে আনি তখন সেটা সম্পদ। তাহলে বোঝা গেল আজকের অ্যাকুমুলেটেড ভবিষ্যতের সম্পদ হিসাবে তোমার কাছে ব্যাক করবে। তাহলে আমরা যে টাকা 3.5 বছরে ব্যবহার করে জমাইছি, এই টাকাটা ব্যাংক ভাঙার পরে ওই টাকাটা আমার কাছে আসলো, তাহলে আমার কাছে আসলো হলো 2,20,500 টাকা, এটা একটা আসলো। তাহলে আমরা 3টা ঘটনা শিখলাম। এরপরে আমরা কি দেখবো যে এই যে সম্পদটা বেচলাম, বেচার পরে লাভ না লস, তোমরা একটু আগে বললা লস হইলো, কারণ তোমার দাম আছে 2,11,000 আর তোমাকে আমি বলছি 36,000-এ বেচবা কিনা, তুমি রাজি হয়ে গেছো বিক্রি করে দিছো, তাহলে ঘটনা কয়টা ঘটলো? 4টা ঘটলো। যে সম্পদটা কিনছিলা সেটা গেল গা, যত টাকায় বেচলো সেটা আসলো, যে টাকা জমাইছিল অ্যাকুমুলেটেড সেটাও আসলো, আর লস হয়েছে তাহলে লসের হিসাবটা করতে হবে। আর আমরা জানি লস ডেবিট হয় আর লাভ ক্রেডিট হয়,
তাহলে এই অঙ্কে লস হয়েছে, লস ডেবিট। তাহলে চারটা পক্ষ দিয়ে জাবেদা করতে হবে। তাহলে বিক্রয়ের জাবেদাটা করি। এটাকে লেখো কত রোমান সাইন দেওয়া, হ্যাঁ রোমান সাইন 1। তাহলে আমরা প্রথমে লিখবো 2022 জুন। জুনের কয় তারিখ? 30 তারিখ। এবার রোমান সাইন 1 দিয়া লিখবা ক্যাশ ডেবিট। ক্যাশ বিক্রি করছি 36,000, পাইলাম। এরপরে আমরা লিখবো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আমি সংক্ষেপে লিখলাম ডেবিট, সেটা কত? 2,20,500। এরপরে লস হয়েছে, তাহলে লিখবো লস অন সেল, LOSS, লস অন সেল, অন সেলস, লস অন সেল ডেবিট। এন্ড লসটা পরে বাই করবো, ওটা আমি বলতেছি। তারপরে ইকুইপমেন্ট ক্রেডিট। ইকুইপমেন্টটা কত দিয়ে কিনছিলাম? 4,32,000 দিয়া। কয়টা বাজে? ও 45, সমস্যা নাই। এখন আমার মনে হয় লসটা তোমরা বুঝছো, এইটা থেকে এই দুইটার বিয়োগফল লস, এইটা থেকে এটা বিয়োগফল। তারপরও তুমি এখানে লেখা দিবা তোমরা লস অন সেলস সমান লিখবা বুক ভ্যালু মাইনাস সেলস ভ্যালু। বুক ভ্যালু কত? 2,11,500। আর সেলস ভ্যালু কত? 36,000। এই হাতের বিয়োগ কও। 2,11,500 মাইনাস 36,000। কয় টাকা লস খাইছো? 1,75,500। ও হ্যাঁ, 1,75,500, রাইট। না বেচলেই পারতা। এটা দাগ দিয়ে দাও। আর এটার কারণটা আমি বলি, মুখে আমি বলে দেই, তোমরা লিখে নাও। 1,75,500 টাকা লস খাইছো। আমি ক্লাসে আচ্ছা, এটার কারণ লেখো টু রেকর্ড। কারণটা লেখো টু রেকর্ড সেল অফ ইকুইপমেন্ট। সোজা সোজা ভাবে, সহজ সহজ ভাবে লিখবা টু রেকর্ড সেলস অফ ইকুইপমেন্ট। আচ্ছা, আমি এই যে প্রথমটা নিয়ে এত পেঁচাল পারলাম, আমি কি বুঝাইতে পারছি? প্রথমটা তোমরা যারা যারা আসো ক্লাসে সবাই কি বুঝতে পারছো? য- যদি বুঝে না থাকো তাহলে সে আমাকে বলো, কোশ্চেন করো। আর যদি বুঝে থাকো তাহলে আমি বুঝে নেবো, যে চুপ থাকলে বুঝবো বুঝে নিছো। আচ্ছা, এটা হইলো। এখন আমরা চলো সামনের দিকে যাই। চলো সেকেন্ড রিকোয়ারমেন্টটা কি বলছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো 2 নাম্বারটা বলছে দা ইকুইপমেন্ট ওয়াজ সোল্ড, যন্ত্রপাতিটা বিক্রি করে দিবে 2,52,000 টাকায়, ক্যাশ নগদে। আচ্ছা, প্রথমবার 36,000 বেচছি, লস খাইছি। দ্বিতীয়বার 2,52,000 টাকার একটা পার্টি পাইছি। এখন কথা হলো প্রথমবার বেচলে দ্বিতীয়বার বেচবো কেমনে? প্রথম কথা হলো প্রশ্ন কিন্তু বলে দিছিল আনরিলেটেড অ্যাজাম্পশন। তার মানে 1 নাম্বারটা তুমি ভাবলা যে এত বেচলে কি হবে, ঘটনাগুলো ঘটবে। আবার এখন তুমি চিন্তা করলো না, স্যার আপনি 36,000 কইছেন, আপনি অপেক্ষা করেন, আমি আরেকজন কাস্টমার দেখাই। সে কইছে কি 2,52,000। অবভিয়াসলি তুমি তো আর আমার কাছে বেচবা না, 2,52,000ই বেচবা। তোমার দাম তো আছে 2,11,500, তুমি বেচছো 2,52,000, লাভ না লস? লাভ হইছে। লাভ হয়েছে। তাহলে চলো সেম যাবে, তাই তো। লসটা হয়েছে ডেবিট, লাভটা কি হবে? ক্রেডিট হবে। তো আমি মুছে মুছে করলাম, হ্যাঁ আমি মুছে মুছে করি। চলো 2 নাম্বার লেখো। 2 রোমান সাইন 2, লেখো ক্যাশ ডেবিট। কততে বেচলা? 2,52,000, ক্যাশ ডেবিট। এই টাকা পাইলা, খুশি। আবার সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। এই টাকা বাইতাইয়া ব্যাংক ভাঙলা, ব্যাংক ভাঙা পাইলা 2,20,500। এরপর যায় দাম কইছে, হ্যাঁ ইকুইপমেন্টটা দিয়া দিলা, ইকুইপমেন্ট ক্রেডিট। ইকুইপমেন্টটা কত দা কিনছিলা? 4,32,000। আর এই বেশি দামে বেচার ফলে
গেইন হয়েছে বা প্রফিট হয়েছে। তাহলে লেখো গেইন অন সেল বা প্রফিট অন সেল। গেইন অন সেল ক্রেডিট, বুঝতেই তো পারছো, এই দুইটা যোগ কইরা হেতেরে বিয়োগ করবা, লসটা বের প্রফিটটা বের হয়ে যাবে। চট করে কইরা লাও, এগুলো সব দেখাই দিতে হবে এমন কোনো কথা নাই। 40,000। 2 লাখ কত হাজার? 40,000 বলছো? জি স্যার। আচ্ছা, চল্লিশ তাহলে হাজার পাঁচ 40,500, হয় 40,500, 40,000 থেকে 500 টাকা মাইরা দিছে 40,500। তাহলে আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টটা হইলো, আমার মতে তোমরা মনে হয় বুঝতে পারছো। তাহলে আমরা কিন্তু দেখো একটা সম্পদ বিক্রি করলে 4টা পক্ষ চলে আসে। হ্যাঁ, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এভাবে বানায় বানায় অঙ্ক দিবে ইনশাল্লাহ, আমরা একবার বুঝলে পারবো। তারপরে চলো সামনে যাই, পরের রিকোয়ারমেন্টটা। রিকোয়ারমেন্ট 3-এ যেটা বলছে, রিকোয়ারমেন্ট 3 মানে রোমান চিহ্ন 3-তে কি বলছে দেখো। রোমান চিহ্ন 3-তে বলা হয়েছে দ্য ইকুইপমেন্ট ওয়াজ স্ক্র্যাপ এন্ড দ্য ভ্যালু 68,100 টাকা ওয়াজ স্যালভেজ। স্যালভেজ মানে ভগ্নাবশেষ, স্যালভেজ। তাই কথাটা কি হলো? কথাটা এরকম, দ্য ইকুইপমেন্ট, হ্যাঁ, বলা হয়েছে দ্য ইকুইপমেন্ট ওয়াজ স্ক্র্যাপ। স্ক্র্যাপ মানে নষ্ট হয়ে গেছে, টুকরা হয়ে গেছে গা। যন্ত্রপাতিটা চলতেছিল চলতেছিল, এখন নষ্ট হয়ে গেছে। এন্ড ভ্যালুড, এবং এটার ওই যে লোহার মেশিন তো বা ল্যাপটপটা তো অকেজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কিন্তু বন্ধ হইলেও তো প্লাস্টিকের দোকানে দাম আছে, এটার দাম ধরা হয়েছে 68,100 টাকা। তাহলে সম্পদটা অকার্যকর সম্পদে পরিণত হয়েছে, কিন্তু বাদ হয়ে যায় নাই, ওই ওই অবস্থায়ও দাম হলো 68,100 টাকা। তাহলে দেখো দাম তো ছিল 2,11,500, নষ্ট হয়ে যাওয়ার ফলে দাম ধরছে 68,000 এত। তাহলে স্যালভেজ ম্যাটেরিয়াল, এটাকে বলা হয় স্যালভেজ ম্যাটেরিয়াল। তাহলে অবশ্যই লসের মধ্যে পড়ছি আমরা। চলো পরের জাবেদাটা লিখি, 3 নাম্বার, আমি এটা মুছে জাবেদা করি। 3, ওই একই জাবেদার ঘরে লেখো স্যালভেজ ম্যাটেরিয়াল, SALVAGE, স্যালভেজ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালস কেন হইলো স্যালভেজ, ভগ্নাবশেষ কাঁচামাল হইলো কেন? কারণ মেশিনের অস্তিত্ব আর নাই, আসিল স্থায়ী সম্পদ, এমন ভাবে নষ্ট হয়েছে যে কারণে এটাকে পণ্য আকারে ধারণ করছে, ভাইঙ্গা চুইরা গেছে মনে করো। আর ওটার দাম ধরছে 68,100 টাকা। ভাঙছে, স্ক্র্যাপ হয়েছে কোনটা? স্ক্র্যাপ হয়েছে হলো সম্পদটা, ফান্ডে যে টাকা জমাইছিল সেটা তো আর ভাঙ্গে নাই। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা 2,20,000 কত জানি হয়েছিল, 2,20,500, এটা এটার মতোই রয়ে গেল। এরপরে যেহেতু দাম ছিল 2,11,500, তাহলে লস হয়েছে। তাহলে লেখো লস অন মেশিন, ইকুইপমেন্ট আর কি, লস অন ইকুইপমেন্ট ডেবিট। আর শেষ কথা হলো ইকুইপমেন্ট তো আর নাই, এটা ধ্বংস হয়ে গেছে, MENT, ইকুইপমেন্ট ক্রেডিট। এখন ইকুইপমেন্টটা কত? ইকুইপমেন্টটা হলো 4,32,000। এখন আমাদের কাজ হলো এই 4,32,000 থেকে এই ভদ্র দুইজনকে বাদ দিলাম, তাহলে এইটা চলে আসবো, বিয়োগফল কইরা বসায় দাও যাবে দেয়। এটা যদি হয়ে থাকে আমাকে আওয়াজ দিও। 1,43,400। আচ্ছা, তাহলে ওই পণ্যটা, মনে করো ল্যাপটপ লইয়া আসার খাইছিলা, আসার খাইয়া ল্যাপটপ হাতেতে পইরা যাইয়া 4 তলাতে পইরা গুড়া গুড়া হয়ে গেছে, ওই অবস্থায় একটা পলিথিন নিয়া ব্যাগ নিয়া টোকাইয়া টোকাইয়া উঠাইছো, উঠাইয়া রাখছো, ওই অবস্থায় লস খাইছে এত টাকা। আচ্ছা হইলো এটা। চলো এরপরে 4 নাম্বার বিষয়টা দেখি, আমরা টোটাল 6টা জিনিস এখানে। ওইটা কার্টন, তো লেখো এটার কারণ শর্ট করে একদম ছোট করে লেখো, টু রেকর্ড, টু রেকর্ড স্ক্র্যাপ অফ, স্ক্র্যাপ, টু রেকর্ড স্ক্র্যাপ অফ ইকুইপমেন্ট, রেকর্ড স্ক্র্যাপ অফ ইকুইপমেন্ট। আমি যে বিষয়টা বুঝাই এতটুকু লেখলেই হবে, আর লাগবো না। মানে বিষয়টা কি, 4 তলার ছাদে আসিলা ল্যাপটপ লইয়া, ঠাস করে ল্যাপটপ পড়ছে, বাইরে নিচের দিকে চাইয়া দাও, টুকরা টুকরা হয়ে গেছে, কয়েকটা টুকরো হয়েছে,
মন খারাপ করে নাইমাইয়া যে যে অবস্থায় আছিল, দাম আছিল 2,11,000, এখন তো ভাইঙ্গা ভাইঙ্গা টুকরো হয়ে গেছে গা। কি করছো, একটা পাত্রের মধ্যে রাখছো, রাইখা কইছো আরে এই প্লাস্টিক আকারে আছে, প্লাস্টিক বেচা পাইবা হইলো এত টাকা, ভাঙ্গা ল্যাপটপ বেচে এত টাকা পাইবা। তাহলে তুমি বলতে পারো ভালো নাই, খারাপ অবস্থায়, তাই আমি লিখছি স্ক্র্যাপ ম্যাটেরিয়াল বা সেলভেজ ম্যাটেরিয়াল। স্ক্র্যাপ লেখলেও চলবে, কিন্তু স্ক্র্যাপ ম্যাটেরিয়াল বা সেলভেজ ম্যাটেরিয়াল। এরপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, লস অন ইকুইপমেন্ট বা লস অন স্ক্র্যাপ লেখলেও চলবে, হ্যাঁ। আর ইকুইপমেন্ট ক্রেডিট। তাহলে দেখো কোনো কিছুর আকৃতি যদি এমন ভাবে বিকৃত হয় যেটা আর পূর্বের আকৃতিতে ফেরত যাবে না বা পূর্বের অবস্থায় ব্যবহার করার উপযুক্ত না, তখন সেটা স্ক্র্যাপ হয়ে যায়। আচ্ছা, এটা লিখলাম। তারপরে আমরা রিকোয়ারমেন্ট করব হলো 3-এর পরে 4। চলো 4 নাম্বার রিকোয়ারমেন্টটা আমরা এবার একটু বুঝি। 4 নাম্বার রিকোয়ারমেন্টটা খেয়াল করো। 4 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে? 4-এ বলা হয়েছে যে দা ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতিটা, খেয়াল করো, দা ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতিটা হুইচ হ্যাজ এ ফেয়ার ভ্যালু অফ টাকা 1,08,000, যার দাম হইলো 1,08,000 টাকা, এন্ড এবং 3,24,000 টাকা অন ক্যাশ, অফ ক্যাশ, নগদ, ওয়ার এক্সচেঞ্জ ফর এ ট্রাক, একটা ট্রাক পরিবর্তন করা হয়েছে, দ্যাট ডিড নট নো মার্কেট ভ্যালু, যার দাম আমরা জানি না। এখানে আমরা একটু বিষয় খেয়াল করি। তোমার যন্ত্রপাতিটার বর্তমান দাম আছে কত? 2,11,500। এখন এই যন্ত্রপাতিটা তোমার লাগবে না, তুমি এখন 5 নাম্বার হিসাবে ভাবলা, 4 নাম্বার ভাবলা দা ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতিটা হুইচ হ্যাজ এ ফেয়ার মার্কেট ভ্যালু, যার বাজার মূল্য আছে। মানে তুমি তোমার ল্যাপটপটা নিয়ে মার্কেটে দেখাইছিলা দাম, মনে করো বসুন্ধরা সিটিতে চলে গেছো, পুরান ল্যাপটপটা বেচবা, দোকানদার এটা চেক কইরা বলছে এটার বাজারে দাম আছে এখনো 1,18,000। এখন তুমি বলছো ঠিক আছে 1,08,000। এখন এই 1,08,000 টাকা এন্ড ক্যাশ, এবং তুমি ক্যাশ অফার করছো, যে যন্ত্রপাতিটা দিলা ক্যাশ অফার করছো 2,24,000 অফ ক্যাশ, ওয়ার এক্সচেঞ্জ ফর এ ট্রাক, একটা ট্রাক পছন্দ করছো। ল্যাপটপ বাদ, ল্যাপটপ দা ট্রাক চেঞ্জ হইব না, তাহলে আমরা যন্ত্রপাতিতে ফেরত যাই। মনে করো একটা জেনারেটর, যেটা আমরা কিনছিলাম, ব্যবহার করছি, বর্তমান দাম আছে 2,11,500, এইটারে নিয়ে একটা ট্রাক বিক্রি করে এমন একটা দোকানে চলে গেছি, যাইয়া বলছি আমার এই জেনারেটরটা আছে, আপনারা এটা রাখবেন, এটার দাম ধরেন। তারা বলছে যাচাই টাচাই করে দাম ধরছে 1,00,000 কত টাকা, 8,000 টাকা দাম ধরছে। এরপরে তুমি একটা ট্রাক পছন্দ করছো ওই দোকানে, যাই বলছে এই ট্রাকটা আমি নিবো। তাই দোকানদার কি করছে, তোমাকে বলছে যে আপনার যে পুরান ট্রাকটা আছে, এই ট্রাকটা আমরা দাম ধরে দিলাম, আপনার যে পুরান মেশিনটা দাম ধরে দিলাম 1,08,000। আপনাকে যে নতুন ট্রাকটা আপনি ধরছেন সেটা যদি নিতে হয়, আমাকে আরো নগদ দিতে হবে কত টাকা, 2,24,000 টাকা। এখন আপনি এটার জন্য প্রস্তুত কিনা? যেমন তোমাদের হাতে যে মোবাইল ফোনটা আছে, মনে করো এটা নিয়ে বসুন্ধরা সিটিতে চলে গেছো, যাই বলছো আমি এই মোবাইলটা চেঞ্জ কইরা নতুন আরেকটা মোবাইল নিব, এই পুরানটা দিব আর একটা নিব, এটা এক্সচেঞ্জ অফার বলে। তো তুমি কি করলা, একটা মোবাইল চুজ করলা, মোবাইলের দাম কত জিজ্ঞেস করলা না, মোবাইলের দাম তুমি জানো না, তুমি জাস্ট বলছো এই মোবাইলটা আমি নিব। দোকানদার তোমার পুরান মোবাইলটা চাইছে, হ্যাঁ দেখা টিকা বলছে আপনার পুরান মোবাইলটা আমরা 1,08,000 টাকা দাম ধরতে রাজি আছি। তুমি বলছো ঠিক আছে তাহলে এটা নেন। এখন আমি একটা নতুন মোবাইল নিব, সেটা চুজ করছো, মানে ওই মোবাইল দেখাইয়া দোকানদার কইছে যদি আপনি পুরানটা দিয়ে এই মোবাইলটা নিতে চান নতুনটা, তাহলে আপনাকে আরো নগদ ভরতে হবে 3,24,000 টাকা, তাহলে আপনারা নতুনটা দিব। এখন কথা হলো নতুন মোবাইলের দাম কত? তোমাদের কাছে মনে হয় না পুরানটার দাম আর এই নগদ যেটা দিবা এটা যোগ করলে নতুনটার দাম হবে? বুঝছো না বুঝো নাই? এটা কি বুঝছো তোমরা? যদি এতটুকু বুঝে থাকো তাহলে সামনে যাই। পুরানটার দাম আর নতুন যত টাকা দিব এই দুইটা মিললা নতুনটার দাম। তোমরা একটু অপেক্ষা করো, আমি ওই পরের ব্যাচের টাইম হয়ে যাচ্ছে, তো এই জন্য ওরা জয়েন করার চেষ্টা করতেছে। যাই হোক,
চলো আমি এই যে দুইটা টপিকস আছে এই দুইটা বুঝাইয়াই পরের ব্যাচ চালু করবো। যে জয়েন করছো তুমি থাকো, আমাদের আগের ব্যাচটা এখনো শেষ হয়নি, আর 5 মিনিট লাগবে, তারপরে আমি করব। তাহলে আমরা 4 নম্বর রিকোয়ারমেন্টে যাই, এটা দেখি। তাহলে আমি কি কিনছি? নতুন একটা ট্রাক, তাহলে লেখো ট্রাক ডেবিট, ট্রাক ডেবিট। ট্রাকটার দাম কত? দাম তো জানি না, কিন্তু পুরানটার দাম ধরছে কত? পুরানটার দাম ধরছে 1,08,000। আর নগদ আমার কাছে চাইছে কয় টাকা? 3,24,000। এই দুইটার দাম যদি যোগ করি তাহলে ট্রাক ডেবিট। এরপরে লেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, বাকিরা একটু জয়েন করুক, ওরা জয়েন করতে থাকুক। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, যারা জয়েন করতেছো স্ট্রে করো, আমি একটু দেখতেছি। তোমরা এই দুইটার যোগফল বলো। 4,32,000। 4,32,000। যে নতুন জয়েন করছো তুমি স্টে করো, আমরা এই ক্লাসটা শেষ করেই আমি জয়েন নতুন ক্লাস তোমাদের ক্লাস শুরু করব। তাহলে ট্রাক ডেবিট আমি দেখলাম, তাহলে ট্রাকটার দাম 4,32,000। আমার জমানো টাকা আছে 2,20,500। এরপরে আমি ইকুইপমেন্টটা দিয়ে দিব। এখন তোমাদের কি জানতে হবে জানো? লাভ হয়েছে না লস হয়েছে, এটা তোমার জানতে হবে কিন্তু। হ্যাঁ, এখন লাভ না লস সেটা আমরা বের করব। তাহলে লেখো ইকুইপমেন্ট ক্রেডিট। এখানে একটা লাইন খালি রেখে লইও। ইকুইপমেন্টটা তো কারবার থেকে চলে যাচ্ছে, চলো তারে আমরা বিদায় দিয়ে দিই। কতক্ষণ কান্নাকাটি কইরা তারে বিদায় দিয়ে দিলাম, তার দাম ছিল এত। এখন আবার ক্যাশ, ক্যাশ দিছি হইলো 3,32,000। এখন তোমরা আমার হিসাব কইরা বলবা লাভ হয়েছে না লস হয়েছে, এতটুকু আর এতটুকু। যদি দেখো এই পাশটা বড় এই পাশটা ছোট তাহলে লস হয়েছে, এই পাশটা বড় এই সাইডে ছোট লাভ হয়েছে। এখন তোমরা ই করো। আমারে বলো এই দুইটার যোগফল আর এই দুইটার যোগফল কোনটা বড়? ডেবিট পাস বড়। ডেবিট পাশ বড়। ডেবিট যদি বড় হয় তাহলে লাভ হবে। আচ্ছা আমি দেখি একটু, এখানে তো হলো 2 লাখ, না এটা বড়। এখানে তো 4 লাখ, 4 লাখ আর 2 লাখ ও 6 লাখ, আর এখানে তো 6 লাখ 7 লাখ 8 লাখ হয়ে যায় প্রায়। তার মানে এই তিন দুইটা বড়। লাখ 3,32,000 প্লাস 3,20,000, সরি 24,000, এই দুটো যোগ 7,56,000। এটা থেকে যদি উপরেরটা বাদ দেই, 4,32,000 মাইনাস 2,20,500, এই দেখো তাহলে লস হয়েছে। তাহলে লেখো লস অন সেল। তাহলে এটা হয়েছে 1,03,500। এটা বের করার সিস্টেম কি তোমরা বুঝছো কিনা? এটা বের করার সিস্টেম কি বুঝছো কিনা দেখো। কারো কোশ্চেন আছে এটাই? না স্যার। আচ্ছা, তাহলে আমরা এটা শিখলাম, এটা কিন্তু বেশ বড় একটা টপিক শিখলাম। চলো এরপরে আমাদের আর অল্প একটু আছে, বেশি নাই, অল্প একটু, 5-6 মিনিট লাগবে কারণ শেষ করে। এটার কারণ টু রেকর্ড লেখো, টু রেকর্ড এক্সচেঞ্জ ওল্ড ট্রাক বাই নিউ, এক্সচেঞ্জ ওল্ড ইকুইপমেন্ট বাই নিউ ট্রাক। টু রেকর্ড এক্সচেঞ্জ, টু রেকর্ড এক্সচেঞ্জ equipment for new truck। আচ্ছা, পরবর্তীটা আমরা একটু যাব, পরবর্তী বিষয়টা খেয়াল করো। পরেরটা কি বলছে? পরের রিকোয়ারমেন্টটা বলছে তোমরা যারা জয়েন করছো এরা একটু অপেক্ষা করো। কে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে জয়েন করছো যে, ওইটার ভিতরে লিংক দেওয়া আছে তো, পাও নাই পিন পোস্টে? আচ্ছা আমি ক্লাসে আছি তো, আমি 2-3 মিনিট লাগবে, আমি ক্লাসটা শেষ করে লিংক পাঠাচ্ছি তোমাকে। আচ্ছা আচ্ছা, এখন খেয়াল করো 5 নাম্বার কি বলছে। সেটা বলছে দা ইকুইপমেন্ট এন্ড, যন্ত্রপাতিটা, দা ইকুইপমেন্ট যন্ত্রপাতিটা, এন্ড এবং টাকা 2,97,000 ক্যাশ ওয়ার এক্সচেঞ্জ ফর অ্যানাদার ইকুইপমেন্ট, অন্য একটা যন্ত্রপাতির সাথে, দ্যাট হ্যাড এ ক্যাশ প্রাইস অফ টাকা 5,13,000।
তাহলে কি বলছে জানো, বলা হয়েছে যে দা ইকুইপমেন্ট, এই যন্ত্রপাতিটা, যে যন্ত্রপাতিটা আছে এইটারে দিছি, পাশাপাশি 2,97,000 টাকা নগদ দিছি, বিনিময় পরিবর্তন করে আরেকটা নতুন ইকুইপমেন্ট আনছি যার নগদ মূল্য আছে কত টাকা, 4,13,000 টাকা এই মূল্য আছে। তাহলে এটার জন্য আমরা জাবেদা করি। তা নতুনটার দাম এখন আমরা জানি, তা জানা অবস্থায় আমরা দেখব লাভ হয়েছে না লস হয়েছে। তাহলে এটা আমরা 5 নাম্বার রিকোয়ারমেন্ট লেখো। নিউ ইকুইপমেন্ট, নতুন একটা কিনবো, নিকো ইকুইপমেন্ট ডেবিট, এই নতুনটার দাম আমরা জানি, নতুনটার দাম বলে দিচ্ছিল 5,13,000। এটা আচ্ছা ওরা একটু করুক। নতুনটার দাম হলো 5,13,000। এটা দুই ভাবে করা যায়, আমি একভাবে আগে শিখাই নেই। নিউ ইকুইপমেন্ট 5,13,000 টাকা ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হয়েছিল 2,20,500। এরপরে ওল্ড, আচ্ছা লেখো ওল্ড ইকুইপমেন্ট, ওল্ড ইকুইপমেন্ট ক্রেডিট, ওল্ড ইকুইপমেন্ট, ওল্ড ইকুইপমেন্ট ক্রেডিট 4,32,000। আবার নতুনটা কিনতে যাইয়া ক্যাশ দিয়া দিছো, নগদ, নগদ দিলা কত, নগদ দিলা হইলো চোখে তো দেই না, 2,97,000 টাকা। এখন তোমরা দেখবা এই দুইটা বড় না এই দুইটা বড়, অর্থাৎ এর ফলে লাভ হয়েছে না লস হয়েছে। এটা আবার একটু ক্যালকুলেশন করি, চলো এটা একটু ক্যালকুলেশন করে দেখি লাভ হয়েছে না লস হয়েছে। দেখো আমরা যদি লিখি এই দুটা যোগফল 5,13,000 যোগ 2,20,500। আচ্ছা এই দুইটার যোগফল কত জানো, এই দুইটার যোগফল হয়েছে 7,33,500। আচ্ছা এখন আমরা জানবো এই দুইটার যোগফল কত, 4,32,000 প্লাস 2,97,000। এই দুইটার যোগফল হয়েছে 7,29,000। বলো তো লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হয়েছে। কেমনে বুঝলা কও? কারণ ক্রেডিট পাস বলো। আমি পাইছি বেশি দিছি কম, বুঝছো না, বুঝো নাই? আচ্ছা তাহলে লেখো প্রফিট বা গেইন। কয় টাকা হয় ডিফারেন্স একটু কষ্ট করে বের করে ফেলো তো। 4,500। আচ্ছা এটা একটু বের করো, প্রায় শেষ পর্যায়ে আমরা, প্রায় শেষ পর্যায়ে। ঝর্ণা আক্তার আখি, তুমি জয়েন করো, একটু অপেক্ষা করো, আমাদের প্রায় শেষ। বাকিদের গ্রুপে একটু তোমরা মেসেজ দিয়ে বলো যে সবাইকে জয়েন করতে। এটা বড় অঙ্ক ধরছি তো এই কারণে একটু সময় লাগতেছে। আচ্ছা আমি বলে দিতেছি। সবাই ক্লাসে জয়েন করো, করেন। আচ্ছা এটা হইলো, চলো পরে লাস্ট একটা টপিকস আছে, এটা আমি একটু দেখি। লাস্ট একটা টপিকস, এটা শেষ, প্রায় একদম শেষ দিকে আছে। আর একটা টপিকস একটু আছে, একটু দেখাই দিই, 2-1 মিনিট লাগবে। এটা বুঝছি। তারপরে দেখো লাস্টে যে টপিকসটা সেটা আমাদের কি বলছে, সেটা বলা হয়েছে এরকম, দা ইকুইপমেন্ট ওয়াজ স্টোলেন, সরে লয়ে গেছে গা ল্যাপটপ, রাইট সিলা কার্নিশের সাথে জালনাদা লয়ে গেছে গা সরে। ইকুইপমেন্ট ওয়াজ স্টোলেন, ইকুইপমেন্ট বিক্রি মানে চোরে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে। জুলাই 1, 2016 না, এই তারিখটা কাটো, এটা তারিখ হলো 2022 হবে, তারিখটা একটু কাটো, 2022 হবে তারিখটা। ইকুইপমেন্ট চোরে নিয়ে গেছে 2022 সালে। এরপরে বলছে ইন্স্যুরেন্স প্রসিড, বীমা করা ছিল, বাইক দিয়ে বাইচা গেছো, বীমা করা ছিল কত, 75,600 টাকা। রেসপেক্টেড, আশা হলো বীমা কোম্পানি তোমার 75,600 টাকা দিবে।
আচ্ছা, তাহলে কি হইলো? যন্ত্রপাতিটা চোরে লয়ে গেছে গা। দারোয়ান ঘুমায় গেছিল, কারখানার ভিতরে ঢুইকা যন্ত্রপাতি চোরে লয়ে ভাগছে। চিন্তা করো, মেশিন পকেটে করে লয়ে গেছে গা। এটা রিকোয়ারমেন্ট কত? লাস্ট রিকোয়ারমেন্ট 6। এখন চোরে লয়ে গেছে, যাওয়ার পরে একটা সাবধানতা ছিল, এটা আমাদের লেখা হয়েছে 16 সালে, এটা কাটটা কিন্তু লেখো তোমরা, 2022 লেখো, কিন্তু 22, হ্যাঁ 2022 লেখো সবাই, অবশ্যই সবাই 2022 লিখবা। এরপরে দেখো, এটা বিক্রি করে মানে চোরে নিছে, চোরে নেওয়ার ফলে আচ্ছা বলো তো, যন্ত্রপাতি চোরে লয়ে গেছে, তোমার জমানো টাকা নিতে পারছে? এটা নিতে পারে নাই। এখন চোরে নেওয়ার পরে তোমার জন্য একটা সুসংবাদ আছে, চোরে নিছে, ক্ষতি করছে, কিন্তু তুমি যে পরিমাণ টাকা এটার জন্য বীমা করে রাখছিলা, বীমা কোম্পানি আইসা পরিদর্শন করে বলছে আমরা এটা দিব। তোমরা যদি কারো কাছে টাকা পাও তাহলে সেটা কিন্তু সম্পদ। তাহলে লেখো ইন্স্যুরেন্স রিসিভেবল। ইন্স্যুরেন্স রিসিভেবল ডেবিট। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। বলো বীমা কয় টাকা দিছিল আমারে বলো, বীমা কয় টাকা কইরা রাখছিলা? ৭৫,৬০০। ৭৫,৬০০ টাকা বীমা কোম্পানি তোমারে দিব। রিসিভেবল লেখছে, এর কারণ হলো আমাদেরকে দিবে, এখনো দেয়নি। সে বুঝলাম এত টাকা চলে লেগে গেছে গা। এখন বীমা কোম্পানি থেকে এত টাকা পাবো, সম্পদ বাড়লো, অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার বাড়লো, দেনাদার ডেবিট, জমানো অর্থ আমার কাছে ফেরত আছে, বাইচে গেছো, জমানো টাকা তো নিতে পারে না, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। যন্ত্রটা তো কারবার থেকে চলে গেছে, ইকুইপমেন্টটা তো নাই, তাহলে ইকুইপমেন্ট ক্রেডিট। ইকুইপমেন্ট কত টাকা? 4,32,000। এখন তোমরা হিসাব কইরা দেখো, চোরে চুরি কইরা তোমার কোনো ক্ষতি করতে পারছে কি পারে নাই? বিয়োগফল করো। যদি ক্ষতি করতে পারে তাহলে লিখবো ক্ষতি, 4,32,000 মাইনাস 75,600 মাইনাস 2,00,000। এতো দেখো, 1,35,900 টাকা সর্বনাশ করে লাইছে তোমার সম্পদটা চোরে নিয়া। তাহলে এটাকে আমরা লিখবো অ্যাবনর্মাল লস। অনেক কিছু লেখা যায়, প্রথমটা লিখি অ্যাবনর্মাল লস। চুরি করা কি স্বাভাবিক ঘটনা কি? যদি মনে হয় স্বাভাবিক ঘটনা তাহলে লিখবা নর্মাল লস। অ্যাবনর্মাল লস অথবা লস অন স্টোলেন। স্টোলেন বলছে না? হ্যাঁ, চুরির কারণে ক্ষতি, চুরিজনিত ক্ষতি বা অ্যাবনর্মাল লস, অস্বাভাবিক ক্ষতি। চোরাই ছিল বাইত, এটা স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা। তাহলে আইয়া কি করছে? ফ্যাক্টরিতে ঢুইকা মেশিনটা লইয়া চম্পট, মেশিনটার দাম ছিল এত টাকা, এখন এত টাকার সম্পদ লইয়া হাই ফুটছে গেল। এখন বীমা করা ছিল, বীমা কোম্পানি আইছে, কারখানা পরিদর্শন করে দেখছে হ্যাঁ সত্যি সত্যি চোরে লয়ে গেছে। বীমা কোম্পানি আমাদের আশ্বাস দিয়ে গেছে যে আপনি কাজ করেন, আমাদের কাছে দাবি তোলেন, আপনার আমরা এত টাকা দিব। তার মানে আমরা একটা আশ্বাস পাচ্ছি বীমা কোম্পানি আমাদেরকে টাকা দিবে। তাহলে ইন্স্যুরেন্স রিসিভেবল, প্রাপ্য দাবি, প্রাপ্য বিমা ডেবিট, সম্পদ। আর চোরে মেশিন নিয়ে ভাগছে, ঠিক আছে, কিন্তু যে অর্থ এই মেশিনের পিছনে আমরা জমাইয়া রাখছি ব্যাংকে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ওই ব্যাংকের টাকা তো আর নিতে পারে নাই। তাহলে ব্যাংকে যে টাকাটা আছে ওটা আমার সম্পদ রয়ে গেছে, তাহলে ওই জমানো অর্থ বর্তমানে সম্পদ আকারে পরিণত হবে। এটা আমি প্রথমেই বুঝাইছিলাম যে বর্তমানে জমানো অর্থ ভবিষ্যতে আমার জন্য সম্পদ আকারে ব্যাক করবে। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট। আর এই চোরে আমাদেরকে লস করাই দিছে, সেটা হলো 1,35,900 টাকা। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি হোমওয়ার্ক তোমাদের গ্রুপে দিয়ে দিব নে, কোন অঙ্কটা হোমওয়ার্ক তোমরা যারা এতক্ষণ ক্লাস করছো তারা লিভ নিয়ে নাও, এরপরে বাকি আমি পরেই করে দিব না। ঠিক আছে।